শুনছেন টক থিয়েটার, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই টক থিয়েটারের নতুন একটি এপিসোডে, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট। আজ আপনারা শুনবেন হেমেন্দ্র কুমার রায় রচিত জয়ন্ত মানিকের অ্যাডভেঞ্চার গল্প সুলু সাগরের ভূতের দেশে। গল্প পাঠে এবং জয়ন্তের ভূমিকায় আমি সৌপ্তিক, সুন্দরবাবু, মানিক ও বিমলের চরিত্রে আলাপন মুখার্জি, অন্যান্য চরিত্রে সৌপ্তিক মল্লিক ও আলাপন মুখার্জি। একখানা বড় সেকেলে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে জয়ন্ত মানিক। ৩-৪খানা করে ঘর নিয়ে কয়েকটি পরিবার বাড়ির ভিতরে বাস করে। সুন্দরবাবু ফোন করে ডেকেছেন তাদেরকে। খুন হয়েছেন এই বাড়ির মনোহর বাবু নামে একজন। সেই তদন্তে সাহায্য করার জন্য জরুরি তলব করেছেন সুন্দরবাবু। সাঙ্গপাঙ্গ নিয়ে সুন্দরবাবু নিচেই দাঁড়িয়েছিলেন। এখানে দাঁড়িয়ে কেন? খুনি বাইরে থেকে কিভাবে বাড়ির ভেতরে প্রবেশ করলো সেটাই বোঝবার চেষ্টা করছি। তা কিছু বুঝতে পারলেন? খুন হয়েছে ঘরের ভেতরে। ওর সামনেই বারান্দাটা দেখছো তো, বারান্দার দিকের দরজাটা খোলা ছিল, সেই দরজা দিয়েই খুনি যাতায়াত করেছে। এখন এদিকে এসো। ওই বাড়িটা আর পাশের বাড়ির মাঝখানে ওই সরু গলিটা দেখো, চওড়ায় ১.৫ হাতের বেশি হবে না। যে কোনো লোক দুদিকের দেওয়ালে হাত আর পা রেখে খুব সহজেই ওপরের বারান্দায় উঠতে পারে। ঠিক, চলুন ভিতরে যাই। মাঝারি আকারের ঘর, একদিকে একটি ছোট লোহার সিন্দুক, একটি টেবিলের সামনে একখানা চেয়ার আর একদিকে একখানা খাট। ঘরের ভিতরে অন্য কোনো আসবাব নেই। খাটের পাশেই ঘরের রক্ত রাঙা মেঝের উপরে কাপড় ঢাকা যা পড়ে রয়েছে তার দিকে তাকালেই চোখ ওঠে চমকে। কাপড়ের গায়ে ফুটে উঠেছে অস্বাভাবিক ভঙ্গিতে শোয়ানো একটা দেহের রেখা। সুন্দরবাবু, কাল রাতে কখন ঘটেছে এই ঘটনাটা? রাত ৩টের পরেই বোধহয়। খুব সম্ভব মনোহরবাবু তখন ঘুমোচ্ছিলেন, তাই না? তাই তো মনে হয়। তা আপনার তদন্ত শেষ হয়ে গেছে? প্রায়। ঘটনার মোটামুটি একটা বিবরণ শুনেছেন তো? হ্যাঁ। আগে আমি সেইটাই শুনতে চাই। মনোহর তার ভাই এবং স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুরে বাস করতেন। তার ব্যবসা ছিল সেখানকার ভারতীয়দের কাছে ভারত থেকে নানান রকমের চালানি মাল বিক্রি করা। তিনি নিঃসন্তান ছিলেন। তার ভাই অবিবাহিত, নাম মহিতোষ। মনোহরের কারবার বেশ ভালোই চলছিল, বুঝলেন। ব্যাংক থেকে লক্ষাধিক টাকাও জমিয়েছিলেন। কিন্তু হঠাৎ জাপানিদের সঙ্গে ইংরেজদের যুদ্ধ লেগে গেল। মনোহর বুদ্ধিমান লোক, ইংরেজদের শক্তি সম্বন্ধে তার যথেষ্ট সন্দেহ ছিল। তাই জাপানিরা সিঙ্গাপুর আক্রমণ করবার আগেই তিনি সপরিবারে পালিয়ে এসেছিলেন কলকাতায়। এখানে তাড়াতাড়িতে ভালোবাসা অর্থাৎ সম্পূর্ণ নিজস্ব বাড়ি না পেয়ে এই দুটো ঘরই ভাড়া নিতে বাধ্য হলেন এবং স্থানাভাবের জন্য স্ত্রীকে পাঠিয়ে দিলেন বাপের বাড়িতে। তারপর থেকে তিনি এখানেই বাস করতেন। শুনেছি শ্যামবাজার অঞ্চলে একটা বাড়িও কিনেছিলেন। আসছে মাসেই সেখানে উঠে যাওয়ার কথা। মনোহরের সম্বন্ধে এর চেয়ে বেশি বা আর কিছু জানবার কথা নেই। দুটো ঘরে মনোহররা 2 ভাই বাস করতেন। তাদের খাবার আসতো ওই পাড়ারই একটি হোটেল থেকে। কাল রাত্রে খাওয়া দাওয়া সেরে মনোহর এবং মহিতোষ 10টার সময় যে যার ঘরে ঘুমোতে চলে গিয়েছিল। মনোহরের ঘরে বাড়ির ভিতর দিকে দরজাটা বন্ধ ছিল বটে, কিন্তু অতিরিক্ত গরমের জন্য দক্ষিণ দিকের জানলাটা খোলাই ছিল।
মনোহরের মৃত্যুর কারণ তাই। জয়ন্ত, বুঝলে, আমি অনেক মামলাতেই লক্ষ্য করেছি এই রকম অসাবধানতার কারণেই এই রকম সাংঘাতিক ঘটনা ঘটে। বহু লোকেরই বদভ্যাস আছে, তারা নিজেদেরকে বাড়ির ভিতরে এমন নিরাপদ মনে করে যে রাত্রে শোয়ার ঘরের দরজা ভিতর থেকে বন্ধই করে না। আচ্ছা, তারপর কি হয়েছে বলুন। রাত 3টে বাজবার পরেই কাল মহিতোষের ঘুমটা ভেঙে যায়। ধর্মর করে বিছানায় উঠে বসেন তিনি। তারপর শুনতে পান পাশের ঘরে মনোহর আর্তনাদের পর আর্তনাদ করে চলেছে। মহিতোষ তাড়াতাড়ি নিজের ঘর থেকে বেরিয়ে মনোহরের ঘরের ভিতর দিকের দরজার ওপর ধাক্কার পর ধাক্কা মারতে লাগলেন। বাড়ির অন্যান্য ভাড়াটিয়ারাও সভয়ে ছুটে এলো। তারপরে সকলের ধাক্কা এবং পদাঘাত সহ্য করতে না পেরে হুড়মুড় করে ভেঙে পড়ল সেই দরজাটা। ভেতরে ঢুকে বৈদ্যুতিক আলোকে দেখা গেল এক ভীষণ দৃশ্য। খাটের পাশে মেঝের ওপরে রক্তাক্ত দেহে ছটফট করছেন মনোহর, এবং ঘরের ভিতরে অন্য কেউ নেই। জয়ন্ত, আমি এই পর্যন্তই জানতে পেরেছি। অনেক মাথা ঘামিয়েও আমি আর কিছু বুঝতে পারছি না এই হত্যাকাণ্ডের আসল কারণটা কি। মহিতোষ তো বললেন তার দাদার ঘর থেকে মূল্যবান কোনো জিনিসপত্র অদৃশ্য হয়নি। লোহার সিন্দুকের ভেতরে নগদ গহনা আর প্রায় 15,000 টাকার সম্পত্তি ছিল। খুনি কিন্তু লোহার সিন্দুক স্পর্শ করেছে বলেও মনে হয় না। টেবিলের ওই দেরাজটা খুব সম্ভবত খুনি টেনে বার করেছিল, আর তার ভিতরে নগদ 5,000 টাকার নোট ছিল, কিন্তু খুনি তাও নেয়নি। মনোহরের কোনো শত্রু নেই, তবে কে তাকে খুন করলো জয়ন্ত, আর কেনই বা করলো? তবে একটা কথা কি বলতো জয়ন্ত, খুন কখনো উদ্দেশ্যহীন হয় না। দীর্ঘকালে পুলিশে কাজ করে আমি এটুকু বুঝেছি, কিন্তু কিন্তু সেই উদ্দেশ্যটা কি, এটা আবিষ্কার করার ভার রইল ভায়া তোমারই ওপরে। জয়ন্ত অল্পক্ষণ চুপ করে বসে রইল। তারপর আস্তে আস্তে উঠে এগিয়ে গিয়ে মনোহরের শবদেহের পাশে বসে পড়ল। ধীরে ধীরে দেহের উপর থেকে তুলে নিল চাদরটা। গোটা গায়ে রক্তের দাগ, কপালের উপরে এবং বুকের কাছে অস্ত্রাঘাতের গভীর চিহ্ন। মনোহরবাবু দুবার আর্তনাদ করেছিলেন। খুনি তার দেহের উপরেও দুবার অস্ত্রাঘাত করেছে। কোন আঘাত মারাত্মক হয়েছে ডাক্তারি পরীক্ষাতেই জানতে পারা যাবে। ক্ষতচিহ্ন দেখে মনে হচ্ছে খুনির হাতে ছিল একখানা খুব বড় ছোরা। জয়ন্ত, এটুকু তো আমিও বুঝতে পেরেছি, কিন্তু ওই মৃতদেহর ভেতর থেকে কি বা আর কিছু সূত্র পাওয়া যায় না? একটা সূত্র পাচ্ছি বটে, কিন্তু আপাতত সেটা কোনো কাজে লাগবে না বলেই মনে হচ্ছে। কি সূত্র ভায়া? খুনি খুব লম্বা। সে যদি 7 ফুট লম্বা হয় তাহলেও আমি অবাক হব না। ও, কি করে বুঝলে? মনোহরবাবুর দেহটা দেখছেন? এর দেহের মাপ 5 ফুটের বেশি নয়, কিন্তু এর দেহের ক্ষতচিহ্ন দুটো দেখুন, উপরের দিকে হয়ে রয়েছে এবং খুব গভীর। ও, তাতে কি প্রমাণিত হয়? প্রমাণিত হয় যে কেউ যেন খুব উঁচু থেকে এই দেহের উপরে অস্ত্র দিয়ে আঘাত করেছে। এর একমাত্র কারণ হতে পারে মনোহরের আততায়ী খুব লম্বা। হত ব্যক্তির মাথার অনেক উপর থেকে অস্ত্র তুলে সে নিচের দিকে আঘাত করেছে। বুঝলাম, তোমার অনুমানই সঙ্গত, কিন্তু হত্যাকারীর যখন কোনো পাত্তা নেই, তখন এই আবিষ্কার তো আপাতত আমাদের কোনো কাজেই লাগবে না। কিন্তু লাশের বাঁ হাতের আঙুলগুলো ছড়ানো, কিন্তু ডান হাতটা মুঠো করা কেন? মৃত মনোহরের মুঠো করা ডান হাতের আঙুলগুলো
জয়ন্ত খোলবার চেষ্টা করল, কিন্তু প্রথম চেষ্টায় পারল না। মৃত্যু মুখে পড়েও মনোহর যেন হাত মুঠো করেছিল প্রাণপণে। কিছুক্ষণ চেষ্টা করার পর একটা শব্দ হল, যেন মৃতদেহের আঙুলের হাড় গেল মট করে ভেঙে। মুঠো খুলে গেল। মুঠোর ভিতরে রয়েছে একটা কাগজের পিণ্ড। এ আবার কি বলে জয়ন্ত সেই পিণ্ডাকৃতি কাগজ নিয়ে তার এলোমেলো ভাঁজ খুলতে লাগল। একখানা ছেঁড়া কাগজ, তার উপরে গোটা কয়েক রেখার টান। ওটা কি জয়ন্ত? কতগুলো রেখা দেখছি, উপর দিকে কতগুলো কালো ফুটকি, একটা ফুটকি লাল রঙের। উপরের ডান দিকে এক জায়গায় লেখা রয়েছে একটি অক্ষর সু। তারপরেও বোধহয় আরো অক্ষর ছিল, কিন্তু সেসব আর দেখবার উপায় নেই, কারণ তার পরের অংশটা কেউ যেন ছিঁড়ে নিয়েছে। জয়ন্ত, তুমি একটা বিরাট ক্লু আবিষ্কার করেছো ভাই। এই ছেঁড়া কাগজখানার ভিতরেই বোধহয় পাওয়া যাবে হত্যা রহস্যের চাবিকাঠি। চোখের সামনে আমি যেন একটা দৃশ্য দেখতে পাচ্ছি সুন্দরবাবু। মনোহরবাবু বিছানায় ঘুমোচ্ছেন। অন্ধকার ঘরের ভিতরে চুপি চুপি বাইরের লোকের প্রবেশ। নিশ্চয়ই তার হাতে ছিল টর্চ। সে এদিক ওদিক দেখে ওই টেবিলের কাছে গেল, একটা দেরাজ টেনে খুলল এবং টর্চ জেলে দেরাজের ভিতর খুঁজে বার করল একখানা কাগজ। মনোহরবাবুর ঘুম সজাগ। দেরাজ টানার শব্দ শুনেই তার ঘুম গেল ভেঙে। তিনি তাড়াতাড়ি উঠে চাবি টিপে জেলে দিলেন বিজলিবাতি। ঘরের ভিতরে বাইরের লোক দেখেই তিনি সবিস্ময়ে খাট থেকে নেমে পড়লেন। সঙ্গে সঙ্গে সেই অপরিচিত কিংবা পরিচিত ব্যক্তি ছুটে এসে করল তাকে আক্রমণ। কিন্তু ইতিমধ্যেই মনোহরবাবু দেখে নিয়েছিলেন এই লোক তার টেবিলের দেরাজ থেকে বার করে নিয়েছে কি একটা জিনিস। সেটা যে কি তাও তিনি বুঝতে পেরেছিলেন। সে তাকে অস্ত্র দিয়ে আঘাত করল, কিন্তু সেই অবস্থাতেই তিনি তার হাত থেকে কাগজখানা ছিনিয়ে নিতে গেলেন। যদিও কাগজখানার সবটা তিনি পেলেন না। তারপর আবার অস্ত্রাঘাত। মনোহরবাবু মারা গেলেন। খুনি নিশ্চয়ই কাগজের বাকি অংশটাও তার হাত থেকে ছিনিয়ে নিত, কিন্তু তার আগেই মহিতোষ আর বাড়ির অন্য সব লোক উঠল জেগে। বাইরে হইচই, দরজায় আঘাতের পর আঘাতের পর আঘাত। ধরা পড়বার ভয়ে সে পালালো। ভাই জয়ন্ত, তুমি একটা আশ্চর্য গল্প বললে মাইরি। পুলিশের চাকরি করি, কল্পনা টল্পনা নিয়ে চাকরি করা চলে না, কিন্তু যা বললে তা কি সত্যি? সত্যি মিথ্যে জানি না সুন্দরবাবু, তবে যা মনে হচ্ছে খুনির মতো আমাদেরও উচিত ওই টেবিলের দেরাজটা একবার পরীক্ষা করা। মানিক, একবার এসো তো, তুমি আমাকে একটু সাহায্য করো। জয়ন্ত ও মানিক টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। সুন্দরবাবুও পিছনে পিছনে গেলেন। দেরাজটা তখনও খোলাই ছিল। তার ভিতরে পাওয়া গেল কয়েকখানা হিসাবের খাতা, একতাড়া চিঠি এবং একখানা ডায়েরি। সুন্দরবাবু, আপনি বললেন দেরাজের ভিতরে নাকি ৫,০০০ টাকার নোট ছিল। ছিল, সেগুলো এখন আমার জিম্মায় রয়েছে। বুঝলাম। মানিক, ততক্ষণে তুমি এই ডায়েরির পাতাগুলো একটু উল্টে দেখো। জানবার মতো কোনো তথ্যই তো দেখছি না। সুন্দরবাবু, এই খবরটা শুনে আপনার জিভ
বোধ করি সরস হয়ে উঠবে। এই পাতায় লেখা রয়েছে, আজ কলকাতায় 5টা বায়ুশূন্য টিনে করে বাগবাজারের রসগোল্লা এসছে। সিঙ্গাপুরে বাগবাজারের রসগোল্লার আবির্ভাব নিশ্চয়ই স্মরণীয়। মনোহরবাবু তাই ডায়েরিতে খবরটা না লিখে রেখে পারেননি। তারপর তারপর ইয়াও আর কি। কি? শোনো, ডায়েরির এখানে লেখা রয়েছে, বুড়ো মামুদ আমার ধার শোধ করতে না পেরে আমাকে একটা অদ্ভুত জিনিস উপহার দিয়ে বলে, বাবু, আমার সম্বল নেই বা সহায়ও নেই, এটা তুমি নাও, আমি কোনো কাজে লাগাতে পারবো না। জিনিসটা আর কিছুই নয়, একখানা নকশার মতন। তার এক প্রান্তে কতগুলো অঙ্ক লেখা। ছাইবস্য কিছুই বুঝতে পারলাম না। মামুদ আরও যেসব কথা বলে গেল তা শুনলেও হাসি পায় আমার। সারাঙ্গিনী, রত্নগুহা, রূপকথা, এইসব বিশ্বাস করবার মতো বয়স আমার নেই। জয়ন্ত, এটুকু তথ্য তোমার কোনো কাজে লাগবে কি? ডায়েরির পাতা উল্টাও মানিক, ডায়েরির পাতা উল্টাও। দেখো ভালো করে ওই বিষয়ে আর কোনো কথা আছে কিনা। আবার শোনো, আজ পাবলো নামে এক মস্ত ঠ্যাঙা লোক এসেছিল। সে নাকি ফিলিপাইনের বাসিন্দা। মামুদের নকশা সে অনেক টাকা দিয়ে কিনতে চায়। আমি রাজি হইনি। এখন আমার সন্দেহ হচ্ছে যে মামুদের কথা বোধহয় রূপকথা নয়। আরও খানিক পাতা পড়ে লেখা আছে, আজ কয়েকদিন ধরে দেখছি আমার বাসার আশেপাশে কয়েকজন গুন্ডা মতন লোক ঘোরাফেরা করছে। তারা কেউই স্থানীয় লোক নয়। ব্যাপারটা ভালো করে বুঝতে পারছি না। আবার তারপরে এক জায়গায় লেখা রয়েছে, কাল রাত্রেই আমার বাসায় চোর এসেছিল। সে আমার শোয়ার ঘরে ঢুকবার চেষ্টা পর্যন্ত করেছিল, কিন্তু আমরা জেগে উঠতেই সে পালিয়ে যায়। ব্যাস, এখানেই ডায়েরি শেষ। ডায়েরি শেষ হলেও ক্ষতি নেই। যতটুকু আশা করেছিলুম তার চেয়ে ঢের বেশি কথা আমরা জানতে পেরেছি। এতক্ষণে মামলাটা একেবারে জলের মতো সোজা হয়ে গেল। সন্দেহ হচ্ছে, আমার সন্দেহ হচ্ছে, আমার ভয়ানক সন্দেহ হচ্ছে। ওই পাবলোকে আমার সন্দেহ হচ্ছে। ওই মস্ত ঢাঙা ফিলিপিনোটাই খুনি না হয়ে যায়। কেন? তুমি তো বললে মনোহরকে যে খুন করেছে সে মাথায় নাকি 7 ফুট লম্বা। আচ্ছা, দুনিয়ায় পাবলো ছাড়াও তো আরো মস্ত লোক থাকতে পারে। আরে তার সঙ্গে এই মামলার কি সম্পর্ক? তারা তো মনোহরের নকশার জন্য লোভ প্রকাশ করেনি। মানে ভেবে দেখো একবার, পাবলো এই নকশাটা অনেক টাকা দিয়ে কিনতে চেয়েছিল। তারপরে সিঙ্গাপুরে খুব সম্ভব সেই মনোহরের বাসা থেকে নকশাখানা আরেকবার চুরি করারও চেষ্টা করেছিল। তারপরে জাপানিরা যুদ্ধ ঘোষণা করলো। মনোহর কলকাতায় পালিয়ে এলো। ও অঞ্চল থেকে ভারতে আসার পথ বন্ধ হয়ে যায়। পাবলো এতদিন তাই মনোহরের ওপরে কৃপাদৃষ্টি নিক্ষেপ করতে পারেনি। যুদ্ধ থামতেই সে এখানে এসে হাজির হলো আর নিজের কার্যোদ্ধার করলো। কেমন? আমার এই অনুমান কি অসঙ্গত? কি বলো হে মানিক? আলবাত, আপনার অনুমানই তো আমাদের ক্লু। ঠাট্টা নয় মানিক, ঠাট্টা নয়। আজ থেকেই আমি পাবলো ব্যাটার খোঁজ করব। আমি এখন অন্য কথা ভাবছি। মনোহরের ডায়েরিতে পাওয়া গিয়েছে সারাঙ্গিনী বলে একটা শব্দ। তার অর্থ কি? আর তার সঙ্গে রত্নগুহারি বা সম্পর্ক কি? তারপরে এই ছেঁড়া নকশাখানা দেখো, এর উপরে কতগুলো রেখা টানা রয়েছে, কতগুলো কালো আর একটি মাত্র লাল রঙের ফুটকিও দেখা যাচ্ছে। এসব কি? আর ওই সু অক্ষরটা, ওটা কোন কথার আদ্য অক্ষর? মনোহরের ডায়েরিতে প্রকাশ, নকশার এক প্রান্তে ছিল কতগুলো অঙ্ক। এই ছেঁড়া নকশায় তা নেই। নিশ্চয়ই নকশার সেই অংশটা আছে খনির কাছেই। পুরো কাগজখানা না পেলে বোধহয় আমরা নকশার আসল অর্থ উদ্ধার করতে পারবো না। না, মাথা ঘামালে এই নকশার কিছু কিছু অর্থ হয়তো আমি আবিষ্কার করতে পারি, কিন্তু আমাদের অতটা মাথা ঘামাবার দরকার নেই। তার চেয়ে এক
কাজ করিয়ে এসো। কি? চলো সকলে মিলে বিমল আর কুমার বাবুর কাছে যাওয়া যাক। বেশ বোঝা যাচ্ছে এই মামলাটার পিছনে আছে রত্নগুহা বা চকের ধন। এসব ব্যাপারে বিমল বাবুদের মাথা খুব খোলে। তাদের সঙ্গে পরামর্শ করলে কেমন হয়? চমৎকার প্রস্তাব। দুদিকে দুখানা কাউচে অর্ধ শয়ান অবস্থায় বিমল এবং কুমার। দরজার কাছে মেঝের উপরে উবু হয়ে বসে রামহরি বুরুষ চালনা করছিল বাঘার দেহের উপরে। এমন সময়ে জয়ন্ত মানিকের আবির্ভাব। উঠুন, আমরা আপনাদের সঙ্গে একটু পরামর্শ করতে এসেছি। পরামর্শ? কিসের পরামর্শ? কোন ছিঁচকে চোর কার ঘটি বাটি চুরি করেছে, না 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 না, তা নিয়ে আমরা আলোচনা করতে মোটেই রাজি নই। হুম, এ তো ঘটি বাটি চুরি নয়, এ হচ্ছে খুন আর রত্নগুহার নকশা চুরি। কি বললেন? রত্নগুহা? কোথায়? সেটা কোথায়? রত্নগুহা যে কোথায় আছে তা যদি আমরা জানতুম তাহলে আমরা আপনাদের সঙ্গে পরামর্শ করতে আসতুম না। কিন্তু দেখুন দেখি এই নকশাটার রহস্য কি। সে পকেট থেকে নকশাখানা বার করে বিমল ও কুমারের সাগ্রহ দৃষ্টির সামনে খুলে ধরল। বিমল গম্ভীরভাবে খানিকক্ষণ অতিশয় মনোযোগের সঙ্গে কাগজখানা দেখতে লাগল। মনে হচ্ছে এই কাগজখানার ওপরে আঁকা রয়েছে একটা নয় কয়েকটা দ্বীপের খানিক খানিক অংশ। এখানে মনে হচ্ছে ম্যাপ। কুমার, এশিয়ার একখানা ছাপানো ম্যাপ নিয়ে এসো তো। কুমার তখনই বন্ধুর কথা মতো কাজ করল। যা ভেবেছিলাম ঠিক তাই। এই কাগজখানার ওপরে আঁকা রয়েছে উত্তর অর্থাৎ ব্রিটিশ বর্নিয়ার আর ফিলিপাইন দ্বীপের খানিক খানিক অংশ। এই দ্বীপগুলোর মাঝখানে সুলু সাগর। দক্ষিণ চীন সাগরের পূর্ব দিকের একটা অংশের নাম সুলু সাগর। এইখানে অনেকগুলো ছোট ছোট দ্বীপ আছে। ভালো করে দেখো, এই ম্যাপে কালো কালো ফুটকি দিয়ে সেইগুলোকে দেখানো হয়েছে, কিন্তু একটা ফুটকি লাল রঙের। খুব সম্ভবত ওই দ্বীপটির দিকেই বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হয়েছে। কাগজের উপরে লেখা রয়েছে সু। ওটা তাহলে সুলু সাগরেরই প্রথম অক্ষর। নিশ্চয়ই। ম্যাপখানা দেখছি ছেঁড়া, তার মানে গোটা ম্যাপেই নিশ্চয়ই লেখা ছিল সুলু সাগর। দুর্ভাগ্যক্রমে ম্যাপের অন্য অংশ বাজে লোকের হাতে পড়েছে। সেই অংশে খালি সুলু সাগরের সব অক্ষর নয়, কতগুলো রহস্যময় অঙ্কও ছিল। কিন্তু আপাতত তা দেখবার আর কোনো উপায় নেই। জয়ন্তবাবু, এই ম্যাপ থেকে তো কিছুই বুঝতে পারছি না। আপনারা আমাদের সঙ্গে কি পরামর্শ করতে এসছেন? আচ্ছা বিমলবাবু, আপনি কি জানেন সারাঙ্গিনী বলতে কি বোঝায়? সারাঙ্গিনী মনে হচ্ছে কথাটা যেন খুব পরিচিত। আচ্ছা কুমার, আমাদের স্ক্র্যাপ বুকখানা একবার নিয়ে এসো তো। সারাঙ্গিনী, হ্যাঁ, এই কথাটা আমি আগে শুনেছি। আমি একবার যা দেখি বা একবার যা শুনি তা কখনো ভুলি না। আমার স্মৃতিশক্তিকে আমি নিজেই ধন্যবাদ করতে পারি এর জন্য। কুমার একখানা খুব মোটা আর লম্বা চওড়া স্ক্র্যাপ বুক এনে রাখল বিমলের সামনে। তার ভিতরে দেশি বিলাতি নানা পত্রিকার অংশবিশেষ কেটে নিয়ে আঠা দিয়ে জুড়ে রাখা হয়েছে। পাতার পর পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ এক জায়গায় থেমে বিমল বলে উঠল,
পেয়েছি পেয়েছি পেয়েছি, এই তো সারাঙ্গিনী দ্বীপের কাহিনী। সারাঙ্গিনী দ্বীপ? সে আবার কোথায়? সুলু সাগরে। সুলু সাগরে? তবে কি ওই লাল ফুটকি দিয়ে সেই দ্বীপেরই অবস্থান দেখানো হয়েছে? হতে পারে। আচ্ছা, আগে দেখা যাক সারাঙ্গিনী দ্বীপের ভিতরে কি আছে। জয়ন্তবাবু, আমি কোনো মন গড়া কথা বলতে চাই না। এইবারে আমি 1939 অব্দের 25শে জুন রবিবার স্টেটসম্যান পত্রিকায় প্রকাশিত একটা সংবাদের হুবহু বাংলা অনুবাদ করে আপনাদের শোনাব। সংবাদটি হচ্ছে রত্নদ্বীপ, ফিলিপিন্সের অনেক উত্তরে সুলু সাগরের মধ্যে আছে অত্যন্ত রহস্যময় এবং ভয়াবহ সারাঙ্গিনী দ্বীপ। যেসব ইউরোপীয় এখানে গিয়েছেন তাঁরা সবাই বলেন, মনে হয় যেন এই দ্বীপের ওপরে স্তম্ভিত হয়ে আছে একটা স্থির বায়ু আর রহস্যময় স্তব্ধতা। চারিদিক যেন বিষাক্ত এবং চারিদিক থেকেই যেন ফুটে উঠছে শ্মশান শ্মশান ভাব, অথচ বিরব শ্যামলতায় সুন্দর সেই দ্বীপ এবং তার ভূমিও উর্বর। কিন্তু দ্বীপের সঙ্গে জড়ানো আছে একটা অতি প্রাচীন কাহিনী। শুনুন তাহলে। সারাঙ্গিনী ছিল এক সাংঘাতিক জলদস্যু। তার নামে সবাই ভয়ে কাঁপত। কিন্তু ও অঞ্চলে তখন ছিল স্পার্নিয়ারদের প্রভুত্ব। তারা বারবার চেষ্টা করেও সারাঙ্গিনীকে গ্রেফতার করতে পারেনি। তারপর বিপুল ঐশ্বর্যের অধিকারী হয়ে এসে বোম্বেতে ব্যবসা ছেড়ে দেয়। তারপরে রাতের অন্ধকারে অনেক দিন ধরে সে সমস্ত ধনসম্পত্তি একটা দ্বীপে স্থানান্তরিত করে। তার ঐশ্বর্য বহন করে নিয়ে যেত কয়েকজন কৃতদাসী। রাত্রির পর রাত্রি নৌকা চড়ে সেই কৃতদাসীদের নিয়ে দ্বীপে গমন করত সে, কিন্তু ফিরে আসতো একাকী। দ্বীপে ঐশ্বর্য বহন করবার জন্য সে যেসব কৃতদাসীদের নির্বাচিত করত, তারা ভয়ে বলির পাঁঠার মতো কাঁপত। তাদের ভয় পাওয়ার যথেষ্ট কারণও ছিল বটে। জীবন্ত কৃতদাসীদের সে মাটির ভিতরে পুঁতে রেখে আসত সেই ধনরত্নের সঙ্গে। সে নিজে ছাড়া গুপ্তধনের ঠিকানা আর কেউ যে জানতে পারবে এটা তার অভিপ্রেত ছিল না। অবশেষে সারাঙ্গিনীর শেষ দিন ঘনিয়ে এলো। সারাঙ্গিনী মরবার সময় অভিশাপ দিয়ে গিয়েছে, গুপ্তধনের লোভে যে তার দ্বীপে আসবে, প্রাণ নিয়ে সে আর ফিরে যেতে পারবে না। জয়ন্তবাবু, ওই দ্বীপটি এখন সারাঙ্গিনী দ্বীপ নামে খ্যাত। স্টেটসম্যানের লেখক বলেছেন, সারাঙ্গিনী দ্বীপের অবস্থান হচ্ছে ফিলিপাইনের অনেক উত্তরে, সুলু সমুদ্রের মধ্যে। কিন্তু মনোহরের ম্যাপে লাল ফুটকি দিয়ে যে দ্বীপটি দেখানো হয়েছে, ওটি তো আছে দেখছি একেবারে দক্ষিণ ফিলিপাইনের পশ্চিম দিকে। সুতরাং ওই লাল ফুটকিটিকে কি করে আমরা সারাঙ্গিনী দ্বীপ বলে ধরব? বেশ বোঝা যাচ্ছে স্টেটসম্যানের লেখকই এখানে মস্ত বড় একটা ভুল করেছেন। আসল ছাপানো ম্যাপটা দেখুন। সুলু সমুদ্র রয়েছে ফিলিপাইনের নিচের দিকে পশ্চিম পাশে। ফিলিপাইনের উত্তর দিকে আছে চীন সাগর। সুলু সমুদ্রের অবস্থান বর্নিয়ার উত্তর দিকে, ফিলিপাইনের উত্তরে নয়। জয়ন্তবাবু, এই সারাঙ্গিনী দ্বীপের ম্যাপখানা আপনার হাতে এলো কেমন করে? জয়ন্ত সব কথা খুলে বলল তাদেরকে। তাই আমার বিশ্বাস এর পিছনে ওই পাবলো আছে। কিন্তু সে তো পলাতক। আমার মনে হয় তাকে গ্রেপ্তার করা কঠিন হবে না। তবে আগে সেই চেষ্টাই করুন। কেবল খুনের জন্য নয়, পাবলোকে আমাদের দরকার এক অন্য কারণে। আর এক কারণ? হ্যাঁ, পাবলোর কাছে আছে এই ছেঁড়া ম্যাপের বাকি অংশটা, যার উপরে আছে অঙ্কের মতন কিছু। বা মনে হচ্ছে তার ভিতরেই গুপ্তধনের সন্ধান পাওয়া যাবে। সেটা পেলে আপনার কি লাভ হবে? লাভ লোকসান জানি না। এই বিষম একঘেয়ে জীবন থেকে মুক্তি পেতে চাই। মানে? আর বাড়িতে বসে থাকতে ইচ্ছা করছে না।
তাই যেতে চাই আর কি। কিন্তু আপনারা ভুলে যাবেন না, রত্নদ্বীপে অন্য লোকের প্রবেশ নিষেধ। সারাঙ্গিনী অভিশাপে রত্নদ্বীপ এখন মৃত্যুদ্বীপ। ওসব কুসংস্কার আমি মানি না। জীবনে বহুবার মৃত্যুকে কলা দেখিয়েছি, এবারেও দেখাতে পারবো। কিন্তু কিন্তু আপাতত আমাদের সর্বাগ্রে দরকার ছেঁড়া ম্যাপের বাকি অংশটা। দোহাই জয়ন্তবাবু, আগে সেই চেষ্টাই করুন। আমার মনে হয় মনোহরের মুঠোর ভিতরে আমরা ম্যাপের যে অংশটুকু পেয়েছি সেটা না পেলেও পাবলোর চলবে। রত্নদ্বীপের অবস্থান ও অঞ্চলের অনেকেই যখন জানে, তখন পাবলোর কাছেও নিশ্চয়ই তা অজানা নেই। সে কেবল জানে না দ্বীপের ঠিক কোন জায়গায় গুপ্তধন লুকিয়ে রাখা হয়েছে। ম্যাপের যে অংশ সে পেয়েছে তার ভিতরেই আছে গুপ্তধন ভাণ্ডারের আসল চাবিকাঠি। এখন ভেবে দেখা যাক, পাবলোর উদ্দেশ্য যখন সিদ্ধ হয়েছে তখন অতঃপর তার পক্ষে কি করা উচিত। সে বিদেশি, কলকাতায় খুব সহজেই পুলিশের দৃষ্টি আকর্ষণ করবে। সুতরাং নরহত্যার পর সে যে প্রথম সুযোগেই এই বিপজ্জনক শহর ত্যাগ করবে সে বিষয়ে নিশ্চয়ই কোনো সন্দেহ নেই। কিন্তু সে কোন দিকে যাবে? যেদিকে আছে রত্নদ্বীপ নিশ্চয়ই সেই দিকে। সুন্দরবাবু, আমি জানি কাল সকালেই সিঙ্গাপুরগামী একখানা জাহাজ ছাড়বে। যথাস্থানে যথা সময়ে হাজির হতে পারলে আমরা হয়তো দেখতে পাব সেই জাহাজের যাত্রী হয়েছে ফিলিপিনো পাবলো। ঠিক এই উপায় আমরা আরেকজন বর্ণীয়গামী আসামিকে গ্রেপ্তার করেছিলাম না? হ্যাঁ, এই শ্রেণীর আসামিরা ধরা পড়ে প্রায় একভাবেই। পরদিন দুপুরেই জয়ন্ত ও মানিক এলো বিমল ও কুমারের কাছে। মুখ দেখেই বুঝেছি আপনারা সুখবর এনেছেন। হ্যাঁ বিমলবাবু, খবর শুভ। পাবলো কি ধরা পড়েছে? হ্যাঁ, জাহাজ ঘাটে। সেই ছেঁড়া ম্যাপের বাকি অংশটা? তাও পেয়েছি, এই নিন। জয়ন্তর হাত থেকে এক টুকরো কাগজ নিয়ে বিমল সাগ্রহে তার উপরে ঝুঁকে পড়ল। ছেঁড়া কাগজ, এক প্রান্তে এই অক্ষর কয়টি আছে, লু সাগর। তার পাশেই ইংরেজিতে লেখা দক্ষিণের বাঁশঝাড় ও 5টি নারিকেল গাছ। উত্তরে 1 থেকে 20, পূর্বে 1 থেকে 100 পর্যন্ত, পূর্ব দক্ষিণে 1 থেকে 50 পর্যন্ত, উত্তরে 1 থেকে 58 পর্যন্ত, নিচে 1 থেকে 38 পর্যন্ত। হঠাৎ বেজে উঠল টেলিফোন যন্ত্র। কুমার ফোন ধরেই শুনল সুন্দরবাবু ব্যস্ত কণ্ঠে জয়ন্তকে ডাকছেন। হ্যালো, কি ব্যাপার? ব্যাপার আর কি, মাথার মুন্ডু পাবলো বেটা লম্বা দিয়েছে। সে কি? কেমন করে? আর কেমন করে, পাহারাওয়ালাদের সঙ্গে হাতকড়ি পরে পাবলো রাস্তা দিয়ে থানার দিকে আসছিল। হঠাৎ কোথা থেকে একখানা প্রাইভেট মোটর হুড়মুড় করে পাহারাওয়ালাদের ওপরে এসে পড়ে। তারপরে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। আর পর মুহূর্তেই পাবলো এক লাফ দিয়ে মোটর গাড়িতে উঠে পড়ে। আর গাড়িখানা চোখের নিমেষে উল্কা বেগে অদৃশ্য হয়ে যায়। জয়ন্ত, কলকাতায় পাবলো সহায়হীন নয়। নিশ্চয়ই নিশ্চয়ই তার বন্ধুরাই তাকে উদ্ধার করে নিয়ে গিয়েছে। সুন্দরবাবু, যে দুধ মাটিতে পড়ে গিয়েছে তা নিয়ে আর দুঃখ প্রকাশ করব না। পারেন তো একবার বিমলবাবুর বাড়িতে আসুন। পাবলো পালিয়েছে? তাহলে আমাদের কাজটা কিছুটা কঠিন হয়ে উঠল দেখছি। কেন? আমাদের সুলুসাগর ভ্রমণ হয়তো ততটা নিরাপদ হবে না। তার মানে? কিন্তু ওই গুপ্তধন তো মনোহর বাবুর পরিবারের। না, সেরকম কোনো কথা নেই। বুদ্ধি যার, গুপ্তধন তার, আর আর বাকিটা সরকারের।
যুক্তিটা আরও একটু স্পষ্ট করে বলুন তো। ম্যাপের কোণে লেখা হেঁয়ালিটা দেখেছেন নিশ্চয়ই। যে ওই হেঁয়ালি পাঠোদ্ধার করতে পারবে সেই হবে গুপ্তধনের যথার্থ অধিকারী। মনোহরবাবু যে হেঁয়ালির অর্থ বুঝতে পারেননি সেটা তার ডায়েরিটা পড়লেই বেশ ভালোভাবে জানা যায়। তারপরে ওই পাবলো, যত দূর আন্দাজ করা যায় সে সারাঙ্গিনী দ্বীপের অবস্থান আর গুপ্তধনের অস্তিত্ব সম্বন্ধে একেবারে নিশ্চিত। কিন্তু ম্যাপের হেঁয়ালি তার জানা থাকলেও সে এই দূর দেশে নিজের জীবন বিপন্ন করে ম্যাপখানা চুরি করতে আসতো না। ম্যাপের প্রান্তে লেখা হেঁয়ালিটার অংশ সে হস্তগত করতেও পেরেছিল, কিন্তু সৌভাগ্যক্রমে সেই অংশটা আবার আমরা তার কাছ থেকে কেড়ে নিতে পেরেছি। খুব সম্ভব হেঁয়ালির অর্থ এখনো সে আবিষ্কার করতে পারেনি, আর পারলেও হেঁয়ালিটা এখন তার কাছে নেই। এইবারে আমাদের নিজেদের কথা ধরুন, কারণ হেঁয়ালিটা আছে আমাদেরই কাছে। কিন্তু হেঁয়ালিটা আমরা বুঝতে পেরেছি কি? উত্তরে আমি একটা প্রশ্ন করি, আমরা বোঝার চেষ্টা করেছি কি? তা অবশ্য করিনি, কিন্তু আমি বোঝবার চেষ্টা করেছি, কিছুটা বুঝতেও পেরেছি। বলেন কি, এত তাড়াতাড়ি? হ্যাঁ জয়ন্তবাবু, ছেলেবেলা থেকেই এইরকম সব সাংকেতিক লিপির পাঠোদ্ধার করে আসছি। এটা আমার একটা নেশার মতো হয়ে দাঁড়িয়ে গিয়েছে। আপনি নিশ্চয়ই জানেন ইংরাজিতে ওই সম্বন্ধে অনেক কিতাব রয়েছে, যে সকল পড়লে বোঝা যায় পৃথিবীতে সাংকেতিক লিপি রচনার নিয়ম আর কৌশল আছে কত রকমের। এক বিচিত্র সাহিত্য। সাংকেতিক লিপি রচনার কোনো পদ্ধতি আজ আর বোধহয় অজানা নেই আমার। আচ্ছা, বুঝলাম বিমলবাবু। এই অদ্ভুত সাহিত্য নিয়ে অল্প বিস্তর আলোচনা করেছি আমিও। সময়ে সময়ে তার সাহায্যে অনেক রহস্যময় মামলার কিনারাও করতে পেরেছি। কিন্তু ওই সংকেত উদ্ধার করলেন কি করে? কারণ এর সংকেতগুলো অত্যন্ত সহজ। যারা দীর্ঘকাল ধরে সাংকেতিক লিপি নিয়ে আলোচনা করে তাদের কাছে এই ম্যাপের সংকেতগুলো হচ্ছে ক খ গ ঘ এর মতন সহজ। বেশ, তা আপনার কথাই মানলুম। ম্যাপের রহস্য কি আপাতত তাও আমি জানতে চাই না, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করতে পারি কি? হ্যাঁ অবশ্যই। আমরা যাব কিসে? কেন, প্লেনে? 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 না না না, আমি যাচ্ছি না কোথাও। আপনি না গেলে হবে কি করে? আপনারা যান না মশাই, আমার খেয়ে দেওয়ার কাজ নেই। একটা বিদেশ ভ্রমণের সুযোগ এভাবে হাতছাড়া করবেন? ভেবে দেখুন। আচ্ছা, আজ তাহলে চলি, আবার যাওয়ার অনেক ব্যবস্থা করতে হবে তো। রেঙ্গুন, সিঙ্গাপুর, ব্রিটিশ বোর্নিও। সেখান থেকে ফিলিপাইনের মিন্ডানাও দ্বীপের পশ্চিম প্রান্তে। আপাতত তাদের আকাশ ভ্রমণ শেষ হল। এই আধুনিক ভ্রমণে স্পিড থাকতে পারে, কিন্তু বর্ণনা করবার কথা বিশেষ কিছুই থাকে না। ট্রেনে বা জাহাজে চড়ে পথে বেরোলে দৃষ্টি আকর্ষণ করে অনেক কিছুই। ট্রেন নানা দেশ মাড়িয়ে মাড়িয়ে ছোটে। কত রকম দৃশ্য, কত রকম পাহাড়, নদী, মাঠ, বন, কত রকম জাতের লোকের কত ভাষার কথা চোখের সম্মুখ দিয়ে যেন সবাক সিনেমার ছবির পর ছবির শোভাযাত্রা। জাহাজও থামে দেশে দেশে, বন্দরে বন্দরে। সেও যোগায় নব নব বৈচিত্র্যের খোরাক। সেই মানুষের আঁখি পাখিকে ছোটায় পৃথিবীর নানা সাজঘরের পর্দা তুলে দিকে দিকে। উড়োজাহাজও যখন প্রথমে শূন্যে ওঠে, চোখে তখন মন্দ লাগে না। বিপুলা ধরনী গা এলিয়ে শুয়ে থাকে অনেক অনেক নিচে। তার গন্ধ বা ধ্বনির ছন্দ পাওয়া যায় না বটে, কিন্তু চোখে দেখা যায় রামধনু রঙের ঐশ্বর্য। সেখানেও ছবির পর ছবি, কিন্তু রিলিফ মানচিত্রের মতো।
একসঙ্গেই অনেকটা দেখা হয়ে যায়। এক একখানা করে বইয়ের পাতা উল্টে নতুন নতুন ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে মনে যেমন অপ্রত্যাশিত বিস্ময়ের আনন্দ ছন্দ জাগে, উড়োজাহাজের দর্শকরা তা থেকে হয় বঞ্চিত। পৃথিবীর বুকে বসে পৃথিবীকে দেখা আর পৃথিবী ছাড়িয়ে উপরে উঠে দূর থেকে পৃথিবীকে দেখা, এর মধ্যে পার্থক্য আছে যথেষ্ট। বিমানপথের যাত্রীরা যেন অন্য গ্রহ থেকে দেখে নিজেদের পৃথিবীকে। বিমলবাবু, আমরা ভারতের অতীত কীর্তির কিছু কিছু পরিচয় পাবার জন্যে বৃহত্তর ভারতে, অর্থাৎ ওদিকে কম্বোডিয়ার আর এদিকে বোর্নিও, সুমাত্রা আর জাভা প্রভৃতি দ্বীপে গেছি বটে, কিন্তু ফিলিপাইন দ্বীপে পা রাখার সুযোগ কখনো পাইনি। এই দ্বীপ সম্বন্ধে আপনি কি কিছু জানেন? আমি আর কুমার এই অঞ্চলে দুবার এসছি। আমরা এখানকার কিছু কিছু ঘটনা জানি বটে। আচ্ছা কুমার, তুমি জয়ন্তবাবুকে ফিলিপাইনের গল্পটা শোনাও। আমি তো তখন একটু এদিক ওদিক ঘুরে আসি। একখানা চীনে জাঙ্ক ভাড়া পাওয়া যায় কিনা দেখি। চীনে জাঙ্ক? কি আবার? একরকম উঁচু পালতোলা চীনে নৌকা, আবার ছোট জাহাজও বলতে পারেন, সমুদ্রে ভাসতে পারে। তলদেশ সমতল। জাপানিরা এরকম পোত ব্যবহার করে। ও ভাড়া করে কি হবে? শুরু সাগরে তরণী ভাসিয়ে ম্যাপের সেই দ্বীপে উঠতে হবে তো। আরে বাহা, আমার সঙ্গে চল, দুই বন্ধুতে খানিক বেরিয়ে আসি। জলপথ বা স্থলপথ বাঘাকে বিচলিত করতে পারে না, কিন্তু সুন্দরবাবুর মতো তারও শূন্যপথ মোটেই পছন্দসই ছিল না। কাজেই এরোপ্লেনে চড়ে এখনো পর্যন্ত তার মন খারাপ হয়ে আছে। কুমারবাবু, এইবারে ফিলিপাইন সম্বন্ধে আমাকে কিঞ্চিত আলোকিত করুন। হ্যাঁ, বলছি। কুমার এই দেশের ইতিহাস বলে সবশেষে এটাই বলল যে, জানি না কোন দ্বীপে আমরা যেতে চলেছি, তবে স্টেটসম্যানের বর্ণনা শুনে সেটা কোনো সভ্য মানুষের দ্বীপ বলে মনে হয়নি। আর সেইটাই তো স্বাভাবিক। বাঘের ভালো লাগে রক্ত, যমদূতের ভালো লাগে নরক, সারাঙ্গিনীর মতো নরপিশাচের ভালো লাগে যে দ্বীপ, দেখতে তাকে নিশ্চয় সুন্দর নয়। কুমারের কাহিনী সমাপ্ত হবার খানিকক্ষণ পরে বাঘাকে নিয়ে ফিরে এলো বিমল। তার মুখ গম্ভীর। কি হে ভায়া, মুখমণ্ডল নিবিড় মেঘে সমাচ্ছন্ন কেন? জাঙ্ক ভাড়া হয়েছে? হয়েছে, কিন্তু অনেক কষ্টে। কষ্টে? আগে হ্যাঁ। কেন? ও দ্বীপের কথা এখানকার সবাই জানে। দ্বীপের গুপ্তধনের কথাও কারোর অজানা নয়। তাই নাকি? হ্যাঁ, কিন্তু কোনো জাঙ্কওয়ালাই ওখানে যেতে রাজি নয়। কারণটা কি বলে? বলে ও ভুতুরে দ্বীপ। মাঝে মাঝেই কোনো কোনো লোভী লোক দ্বীপে গিয়ে নামে, কিন্তু তারা আর ফিরে আসে না। কেন ফিরে আসে না? কারণটা কেউ জানে না ভায়া। বলে ওটা নাকি প্রেত দ্বীপ, ওর বাসিন্দারা নাকি প্রেতাত্মা। গভীর রাত্রে কখনো কখনো জাঙ্কের নাবিকেরা দূর থেকে দেখেছে দ্বীপের ভেতরে অনেকগুলো আলো জ্বলছে। দূর থেকে এও শুনেছে দ্বীপের ভিতর থেকে ভেসে আসছে নারী কণ্ঠের হাসি আর গানের আওয়াজ। বলে দিনের বেলাতে ওই দ্বীপ থাকে নির্জন আর নিস্তব্ধ, কিন্তু রাত্রিবেলায় হয়ে ওঠে শব্দে, সঙ্গীতে, আলোয় আলোকুজ্জ্বলা জীবন্ত। এই ধরনের আরো অনেক কথাই বলল তারা। তুমি কি এসব বিশ্বাস করো? বিশ্বাস অবিশ্বাসের কথা ছেড়ে দাও ভাই, আমি যা শুনেছি তাই বললাম। তা ওদের কথার উত্তরে তুমি কি বললে? সে অনেক কথা বলার দরকার নেই। শেষ পর্যন্ত 4 গুণ বেশি ভাড়ার লোভে একজন জাঙ্কওয়ালা আমাদের দ্বীপে নিয়ে যেতে রাজি হলো। ব্যাস, আমরা আর কিছু জানতে চাই না। আগে দ্বীপে গিয়ে তো নামি, তারপর আসুক ভূত, আসুক যক্ষিণী, আসুক অন্য যে কোনো আপদ। আমরা তো জানি বিপদ চিরদিন আমাদেরই বিপজ্জনক মনে করে পথ ছেড়ে সরে দাঁড়িয়েছে।
দ্বীপে যে যায় সে আর পেরে না। রাত্রে দ্বীপ জ্যান্ত হয়ে যায়, আলো জ্বলে, মেয়ে গলায় হাসি আর গান শোনা যায়। এসব কি ব্যাপার বিমল বাবু? জানি না। না জেনেই পতঙ্গের মতন ছুটছেন আগুনের দিকে। ঠিক তাই, আমরা না জেনেই সামনের দিকে ছুটি অজানাকে পাওয়ার আনন্দে। জানা ব্যাপারে কোনো আনন্দই পাই না। আমরা পতঙ্গ নই, আমরা মানুষ। আগুনের দিকে ছুটলেও আমরা পুড়ে মরব না। মানুষ আগুন নেভাতেও জানে। শিশুরাও মানুষ, তারা কিন্তু আগুনে হাত পুড়িয়ে কাঁদে। আমরা শিশু নই, আগুন নেভাবার শক্তি আমাদের আছে। তাহলে আমি নাচার, আমার কপালে যা আছে তাই হবে। আমি আর পরামর্শ দেব না বাপু। আমি আর মুখই খুলব না। তাহলে আমরা কবে যাচ্ছি? কাল সকালেই, খুব ভোরে, সূর্যোদয়ের আগেই। কিছু না খেয়েই চলে যাব নাকি? পাগল নাকি? উপোস করার অভ্যাস আমার নেই। তা খাবো কোথায় শুনি? জানকে রান্নার ভার আমার আর কুমারের। খেয়ে বলবেন আমরা রামহরির উপযুক্ত শিষ্য কিনা। বেশ, চলুন তাহলে। এখন আবার কোথায় যাব? ওই যে গাছের বাসায়। ওই মই দিয়ে আমাকে মাফ করুন, আমি এই বয়সে আত্মহত্যা করতে পারবো না। জয়ন্ত একবার সেই সংকীর্ণ মইয়ের দিকে এবং আর একবার সুন্দরবাবুর দিকে তাকিয়ে দেখল। তাই তো? সুন্দরবাবুর একটু মুশকিল আছে। ওর দেহর আধখানাই হচ্ছে ভুঁড়ি, সেই জন্যই উনি চিন্তিত হচ্ছেন। কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমাদের কেউ ওপর থেকে ওকে টানবে, আর কেউ নিচে থেকে ওকে ঠেলা দিলেই হবে। মানিকের এই ব্যবস্থাটা আমার কাছে মোটেই সন্তোষজনক বলে মনে হচ্ছে না। সন্তোষজনক না হলেও এই ব্যবস্থায় মানতে হবে আপনাকে। রাত্রে থাকবেন কোথায়? এই নিচে? আপনি কি বুঝতে পারছেন না যে মুল্লুকে মানুষ মাটি ছেড়ে বাসা বাঁধে গাছের টঙে, সেখানে মাটির উপরটা কতটা বিপজ্জনক? হয়তো আসবে বন্য জন্তু, হয়তো আসবে রক্তপিপাসী দস্যু বা হত্যাকারী। তখন তখন আপনি কি করবেন? হ্যাঁ, তখন আপনি কি করে বাঁচাবেন নিজেকে? আর কিছুই বলতে হবে না মানিক, আমি সব বুঝে গেছি। এখন মাটির ওপরে আমি আর কিছুতেই থাকবো না, লক্ষ টাকা পুরস্কার দিলেও নয়। অতএব তোমরা যা করছো করো। অবশেষে অনেক কষ্ট করে সুন্দরবাবুকে তোলা হলো উপরে। আপাতত সুন্দরবাবুর একটা ব্যবস্থা হলো বটে, কিন্তু এখনো আমি নিশ্চিত হতে পারছি না। কেন বলুন দেখি? জাঙ্কের নাবিকদের কাছ থেকে আর একটা সন্দেহজনক খবর শুনলুম। সন্দেহজনক খবর? হ্যাঁ, শুনলাম আজ সকালেই আর একদল লোকও নাকি একখানা মোটর বোটে করে সারাঙ্গিনী দ্বীপের যাত্রা করেছে। আর তারা সবাই ফিলিপিনো, কিন্তু তাদের কোনো পরিচয় জানতে পারিনি। ভাববার কথা বটে। ভেবে আর কি হবে বলুন? কাজে যখন নেমে পড়েছি তখন শেষ দেখেই ছাড়ব। তবে আমাদের রীতিমতো সাবধানে থাকতে হবে, এই আর কি। পরদিন সকালে যাত্রা শুরু হয়েছে। উপরে পরিষ্কার নীল আকাশ, নিচে পরিষ্কার নীল সাগর। পাল তুলে দিয়ে জাঙ্ক চলেছে জলের তোলায় দুলতে দুলতে। বিমল ও কুমার রন্ধনের আয়োজনে নিযুক্ত হয়েছে। সুন্দরবাবু সানন্দে তাদের কার্যকলাপ লক্ষ্য করছেন। তার মুখের পানে মানিক তাকিয়ে আছে সকৌতুকে। জয়ন্ত গম্ভীরভাবে বসে আছে। তার দৃষ্টি কামরার জানলা দিয়ে বেরিয়ে গিয়েছে বাইরের সমুদ্রের দিকে। দুটো বড় ইকমিক কুকারে রান্না চড়িয়ে দেওয়া হলো। একটাতে হবে ফাউলের রোস্ট এবং ডিম, কপি, কড়াইশুঁটি, আলু, বিট, শালগ্রাম, গাজর ও টমেটো প্রভৃতি সিদ্ধ। আর একটা কুকারে হবে পোলাও এবং মাছ ভাজা। ব্যাস, আমার আয়োজন পর্ব শেষ। 2 ঘন্টা পরেই ডান হাতের কাজ শুরু হবে। কি বলেন সুন্দরবাবু? ততক্ষণ অপেক্ষা করতে আপনার বিশেষ কষ্ট হবে না নিশ্চয়ই? তার আগে যদি 2-1 কাপ চা পাওয়া যেত আর কি। বিলক্ষণ।
তা আবার পাওয়া যাবে না। কুমার, স্টোভে একটু গরম জল চাপিয়ে দাও তো। ওর নাম কি? একটু আগেই মনে হলো যেন দেখলুম। আপনারা আর একটা কি যেন জিনিস বানাচ্ছিলেন না? হ্যাঁ, সসার স্যান্ডউইচ। চায়ের সঙ্গে তাও দু একখানা দেবো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো আপত্তি নেই। তখন মাঝরাত। চারিদিকে চাঁদের আলো রয়েছে বেশ রহস্যময়ভাবে। ঘুমন্ত দ্বীপ স্তব্ধতার তন্দ্রা ছুটে গিয়েছে সাগর তরঙ্গের কোলাহলে। এটাই যেই সারাঙ্গিনী দ্বীপ। তার কণ্ঠস্বরে উৎকণ্ঠার আভাস। সবাই আগ্রহে দ্বীপের দিকে তাকালো। সন্ধ্যার আগেই দূর থেকে তারা দেখেছিল দ্বীপটি বড় নয়, লম্বায় হয়তো 6 মাইলের বেশি হবে না। গাছপালার মাঝখানে তাদের দৃষ্টি আকর্ষণ করেছিল একটি ছোট পাহাড়ও। এখানেই নোঙর করব নাকি? না না, দ্বীপের খুব কাছ দিয়ে জাঙ্ক চালিয়ে দাও। দ্বীপটাকে ভালো করে দেখি। দ্বীপে নামতে ভয় হচ্ছে বুঝি? ভয় পেয়েছি বললে যদি খুশি হও তাহলে সেটা বলতে বাধা নেই। জাঙ্ক চলতে লাগলো। দ্বীপের উপরে সমুদ্রের বালুকা তটের পরেই আরম্ভ হয়েছে বেশ ঘন জঙ্গল। বড় বড় গাছও আছে। সেগুলো কি গাছ চাঁদের আলোয় তা ভালো করে বোঝবার জো নেই। চেনা গেল খালি বাঁশ ছাড় আর নারকেল গাছগুলোকে। এই অঞ্চলে এত নারকেল গাছও আছে। দ্বীপটাকে সম্পূর্ণ নির্জন বলেই মনে হয়। ভিতর থেকে গাছপালার মর্মর ছাড়া আর কোনো শব্দই ভেসে আসছে না। কই হে, দক্ষিণীদের গান শুনছো না তো? দক্ষিণীরা ঘুমোচ্ছে। হ্যাঁ, একটা বন্দুক ছুড়ে বেটিদের ঘুম ভাঙিয়ে দেবো নাকি? পাগল নাকি? একদিকে চাঁদের আলো আর একদিকে কালো ছায়া মেঘে দাঁড়িয়ে আছে দ্বীপের ছোট পাহাড়টা। জয়ন্ত পাহাড়ের উপর দিকে আঙুল দিয়ে নির্দেশ করল। পাহাড়ের পশ্চিম গায়ে অন্ধকার। সেদিকে এক জায়গায় জ্বলছে একটা আলো, নীল আলো। সকলের দৃষ্টি হয়ে উঠল সচকিত। মানুষ না থাকলে আলো জ্বলে না। আলোটার রং নীল কেন? হঠাৎ নীল আলোটা নিভে গেল। জ্বলে উঠল লাল আলো। বোঝা যাচ্ছে এ হচ্ছে কোনো সাংকেতিক আলো। লাল আলো হচ্ছে বিপদের নিশানা। কেউ যেন দূরের কাউকে জানিয়ে দিচ্ছে যে বিপদ উপস্থিত। সবাই কিন্তু হুঁশিয়ার। বিপদ বলতে বোঝাচ্ছে বোধ হয় আমাদেরই। দেখুন দেখুন, প্রায় তীরের কাছে দড়ি দিয়ে বাঁধা রয়েছে একখানা মোটর বোট। খুব বড় ও বিশেষ শান্তিপূর্ণ একটা টর্চের তীব্র আলো বোটের উপর ইতস্তত ফেলে জয়ন্ত বলল, না, ভিতরে কোনো লোক নেই বলেই মনে হচ্ছে। নিশ্চয়ই বোটের লোকেরা দ্বীপে গিয়ে নেমেছে। বোধহয় ওই বোটখানাই আজ সকালে দ্বীপের দিকে এসেছিল। আমরা এইখানেই তীরে গিয়ে নামবো। কাল সকালে তো? না, এখনই। সে কি এই রাত্রে? হ্যাঁ, চাঁদের আলো থাকলেও দ্বীপের বনের ভিতর বেশ অন্ধকার। সহজেই আত্মগোপন করতে পারবো, আর দিনের আলো স্পষ্টতা হবে আমাদের শত্রু। কি বলেন জয়ন্তবাবু? আমারও ওই মত। মোট মাঠ নিয়ে সকলে দ্বীপে গিয়ে নামল। দ্বীপের এত কাছে থাকতে আমাদের সাহস হচ্ছে না। আমরা খানিক দূরে গিয়ে নোঙর ফেলবো। কাল পর্যন্ত আমরা আপনাদের জন্য অপেক্ষা করব। এর মধ্যে যদি না ফিরে আসেন তাহলে বুঝবো আপনারা আর কোনোদিনই ফিরে আসবেন না। তোমার কথাগুলো বেশ স্পষ্ট স্পষ্ট, মানে বুঝতে খুব একটা কষ্ট হয় না। জয়ন্ত তখন টর্চ জেলে সমুদ্র তীরের বালি হেঁট হয়ে লক্ষ্য করছিল। কি ব্যাপার, কিছু হারালে নাকি?
বালির উপরে পায়ের দাগ। দেখুন পদচিহ্ন পরে। আমাদের দলে আপনারাই হচ্ছেন পদচিহ্ন বিশারদ। এখানে 8 জন লোকের পায়ের দাগ আছে। তারাই বোট থেকে নেমেছে। আসুন আমার সঙ্গে, লোকগুলো এই দিকেই গিয়েছে। জয়ন্ত পায়ের চিহ্ন ধরে অগ্রসর হল। অন্যান্য সকলে চলতে লাগলো তার পিছনে পিছনে। পদচিহ্নগুলো বালুকাতট ছেড়ে ঘাস জমি ও জঙ্গলের কাছে গিয়ে অদৃশ্য হয়ে গিয়েছে। না, আর পদচিহ্ন দেখবার উপায় নেই। কেবল এইটুকু বোঝা যাচ্ছে লোকগুলো এইখান থেকেই বনের ভিতরে ঢুকেছে। কুছ পারোয়া নেই। লোকগুলো কোথা দিয়ে কোন দিকে গেছে তাই জানা দরকার তো। তাছাড়া আর কি? কুমার, বাঘাকে ছেড়ে দাও। শিকল দিয়ে বেঁধে বাঘাকে নিয়ে আসছিল কুমার। সে খুলে দিল বাঘাকে। বাঘা কি করবে? মানুষ গোয়েন্দাকে হারিয়ে দেবে। কেমন করে? কুকুরের ঘ্রাণ শক্তি আশ্চর্য। যখন তারা এই মাটির উপর দিয়ে পা ফেলে গেছে তখন বাঘা নিশ্চয়ই তাদের আবিষ্কার করে ফেলবে। কোনো কোনো জাতের বিলিতি কুকুরের এই শক্তি আছে বটে, কিন্তু বাঘা তো দেশি কুকুর। হ্যাঁ, যাকে বলে একেবারে নেড়ি কুত্তা। ছি, ওই কুকুর আবার কেউ পোষে নাকি? এই তো, গৃহযোগী ফিক পায় না। দেশি কুকুরদের তুচ্ছ ভাবা হয়, অবহেলা করে তাদের শিক্ষা দেওয়া হয় না। কুকুর তো জানোয়ার। শিক্ষা না পেলে পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষের শিশুও নিকৃষ্ট পশুর সামিল হয়ে দাঁড়ায়। আমরা বাঘার শিশু বয়স থেকেই অনেক যত্ন নিয়েছি, তার পিছনে অনেক খেটেছি, তাকে কত রকমের শিক্ষা দিয়েছি, তার ফল চাক্ষুষ দেখুন। আয় তোরে বাঘা। বাঘা বিমলের কাছে এসে ল্যাজ নাড়তে লাগল। বিমল বালুকাতটের পদচিহ্নগুলোর দিকে বাঘার দৃষ্টি আকর্ষণ করল। তাকে আর কিছু বলতে হলো না। সে মাটির উপরে মুখ নামিয়ে বার কয়েক শ্বাস গ্রহণ করল। একবার মুখ তুলে বলল, তারপর আবার মুখ নামিয়ে শুঁকতে শুঁকতে ঘাস জমির উপরে গিয়ে উঠল। তারপর সোজা প্রবেশ করল জঙ্গলের ভিতরে। আমাদের আর কোনো ভাবনা নেই, বাঘা আমাদেরকে সঠিক জায়গায় নিয়ে যাবে। ও, তা বাঘা যে ভুল পথে যাচ্ছে না তারই বা প্রমাণ কি? প্রমাণ পেতে বেশি দেরি হবে না। দেখা যাক। জঙ্গল কোথাও পাতলা, কোথাও ঘন। যেখানে গাছের ভিড় সেখানটা ঘুট ঘুট করছে অন্ধকার। যেখানে গাছ কম সেখানে দেখা যায় আলো ছায়ার মিতালি। এখানে ওখানে ছোট বড় ঝোপঝাপও আছে। কোথাও জীবনের এতটুকু চিহ্ন নেই। বাতাসে থর থর করে কাঁপছে বট গাছের পাতারা, কিন্তু তারাও যেন ঘৃণা ভরে, হিংসা ভরে অভিশাপ দিয়ে বলছে, মর 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 মর। মাঝে মাঝে নিশাচর পাখির বিশ্রী চিৎকার শোনা যাচ্ছে। তাও বুকের ভিতরে জাগিয়ে তোলে আকস্মিক অমঙ্গলের সম্ভাবনা। প্রত্যেক ঝোপ, প্রত্যেক ছায়া যেন অপার্থিব বিভীষিকার বাসা। জয়ন্তবাবু, আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। কি সন্দেহ? কেউ যেন আড়াল থেকে আমাদের অনুসরণ করছে। আমিও দূরে দূরে কোনো কোনো ঝোপকে অস্বাভাবিকভাবে নড়তে দেখেছি। আমাদের ভুলও হতে পারে, কিন্তু অসম্ভব নয়। কিন্তু অস্ত্র তৈরি রাখুন। অবশ্যই। বিমল বাবু, আর আর এদিকে গিয়ে কাজ নেই। কেন? এবার জঙ্গলটা ভালো মনে হচ্ছে না আমার। তাই নাকি? হ্যাঁ, বুকটা কেমন যেন ছ্যাঁত ছ্যাঁত করছে। এতক্ষণ তো করছিল না। বুককে ছ্যাঁত ছ্যাঁত করতে বারণ করুন। ঠাট্টা করছেন? আমি বলে রাখছি, এই জঙ্গলের বাইরে না গেলে আমরা মারাত্মক বিপদে পড়ব।
এখানে কেমন যেন অমানসিক ভাব আছে বিমল বাবু, নইলে এমন পূর্ণিমার রাতও চারিদিকে আমার খাপ ছাড়া বলে মনে হচ্ছে কেন? আচম্বিতে মাথার উপরে একটা বড় গাছের ডাল দুলে উঠল সশব্দে। সকলে দাঁড়িয়ে পড়ল, এমনকি বাঘা পর্যন্ত। গাছের ভিতরে তখনও শব্দ হচ্ছে, যেন কেউ ডাল বেয়ে চলে যাচ্ছে গাছের এদিক থেকে ওদিকে, কিন্তু তাকে দেখা গেল না। আচমকা বুক কাঁপানো স্বরে কোথা থেকে চেঁচাতে লাগলো এক পাল শেয়াল। বাঘা তাদের বেসুরো অসভ্য বন্য চিৎকার সহ্য করতে পারল না। গাছের উপরে হয়তো কোনো বাঁদর বা বনবিড়াল জাতীয় অন্য কোনো জন্তু আছে। আমাদের অভাবিত আবির্ভাবে চমকে গিয়েছে। একটা বাজে নেড়ি কুত্তার ল্যাজ ধরে আমরা এতগুলো মানুষ বোকার মতো কোথায় চলেছি? সুন্দরবাবু, বাঘার নিন্দা আমরা ভালোবাসি না। সে আর মানিক মেশিন গানের কাঠের কেসটা বহন করে নিয়ে যাচ্ছিল। তাহলে একটা কুকুরের পেছন ধরে আমরা মানুষ হয়েও আপদে বিপদে গিয়ে প্রাণ হারাবো নাকি? কুমারের দুই চোখে ফুটল রাগের চিহ্ন, কিন্তু মুখে সে আর কিছু বলল না। সুন্দরবাবুর কথায় কান দেবেন না কুমারবাবু, উনি লোক ভালো, কিন্তু ওর মুখ বড় আলগা। সকলে পথ চলতে লাগলো নিঃশব্দে। খানিকক্ষণ পরে একটা উঁচু ও বড় ঝোপ পার হওয়ার সঙ্গে সঙ্গেই জঙ্গল যেন হঠাৎ করে শেষ হয়ে গেল। একটা মাঠ লম্বায় চওড়ায় সিকি মাইলের কম নয়, তার বুকের উপরে মূর্ছিত হয়ে আছে চন্দ্রালোক। সেখানেও কেমন খাঁ খাঁ ভাব, মানুষের পৃথিবী, অথচ এখানে কোথাও দেখা নেই মানুষের। পৃথিবীর মধ্যে এক অপার্থিব দেশ। বাঘা, দাঁড়া দাঁড়া দাঁড়া। সব পোষা কুকুরেরই মতো বাঘাও মানুষের অনেক ছোট ছোট কথাই বোঝে। সে দাঁড়িয়ে পড়ল তৎক্ষণাৎ। দেখুন জয়ন্তবাবু, দেখুন। মাঠের এক প্রান্তে দেখা যাচ্ছে বেশ বড় একটা বাঁশ বন, এবং পাশেই সারি সারি 5টি নারকেল গাছ। তাহলে মনোহর বাবুর ম্যাপের প্রান্তে যে সাংকেতিক কথাগুলো আছে তা মিথ্যে নয়। বাঁশঝাড় আর 5টি নারকেল গাছ। বাঘা আমাদের আসল জায়গাতেই নিয়ে যাচ্ছে। সাধু বাঘা, সাধু। আর একটা কথা বোঝা যাচ্ছে, আজ সকালে এদিকে যে লোকগুলো এসেছিল তারাও গিয়েছে ওই দিকেই। চল বাঘা, চল। জ্যান্ত লাঠির মতো লাঙ্গুল ঊর্ধ্বে তুলে বাঘা আবার এগিয়ে চলল সেই বাঁশঝাড় আর নারকেল গাছগুলোর দিকেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাঘা ঠিক পথে ধরেছে। লোকগুলো ওই দিকে গেছে। বাঘার কাছে ডিটেকটিভ শার্লক হোমস পাত্তা পাবে না। জয়ন্তবাবু, জয়ন্তবাবু, আপনিও বাঘার উপরে টেক্কা মারতে পারবেন না। আমি মুক্ত কণ্ঠে সে কথা স্বীকার করছি। বাঘা হচ্ছে অতুলনীয়। অল্পক্ষণ পরেই সকলে বাঁশঝাড়ের পাশে এসে দাঁড়ালো। কি দেখা যাচ্ছে ওখানে? কি ওগুলো? ওগুলো পড়ে আছে, ওগুলো কি? সকলেই হাতের টর্চ জ্বালল। নারকেল গাছগুলোর তলদেশ দিয়ে বয়ে যেতে লাগলো তীব্র আলোকের তরঙ্গের পর তরঙ্গ। সকলে স্তম্ভিত নেত্রে দেখল মাটির উপরে পাশাপাশি পড়ে রয়েছে কতগুলো মানুষের মৃতদেহ। প্রত্যেক মৃতদেহের হাত পা বাঁধা, এবং প্রত্যেক মৃতদেহই মুন্ডুহীন। 1 2 3 4 5 6 7 8। এরাই বোধহয় আজ এই দ্বীপে এসেছিল, কিন্তু এরা কারা? দেখো বিমল, দেখো ওদিকে আবার ওই কি কতগুলো পড়ে আছে দেখো। বাঁশঝাড়ের পাশেই মাটির উপর ছড়িয়ে পড়ে রয়েছে কতগুলো রক্তাক্ত নরমুণ্ড।
এই মুন্ডুটা আমি চিনি। এ হচ্ছে সেই পলাতক ফিলিপিন আসামি পাবলোর ছিন্ন মুন্ডু। সবই জলের মতন স্পষ্ট। পাবলো কলকাতা পুলিশকে ফাঁকি দিয়ে আমাদের মতো উড়োজাহাজে চড়ে আমাদের আগে এখানে ফিরে এসেছিল। খুব সম্ভবত মনোহরবাবুর ম্যাপের যে অংশ সে পেয়েছিল তা থেকেই আর একটা ম্যাপ নকল করে নিজের কাছে রেখেছিল। সে ভেবেছিল আমাদের আগেই দলবল নিয়ে এসে সেখানে এসে গুপ্তধন উদ্ধার করবে, কিন্তু তার ইচ্ছা পূরণ হয়নি। অজ্ঞাত হত্যাকারীর হাতে তাকে এবং তার দলের সবাইকে প্রাণ বিসর্জন দিতে হলো। কিন্তু অজ্ঞাত হত্যাকারী কারা? নিশ্চয়ই তারা দলে ভারী, কারণ 7-8 জন লোককে এমনভাবে হত্যা করা 2-4 জন লোকের কাজ তো নয়। এসব তো ভৌতিক ব্যাপার। ভূতেরা যে আগে মানুষের হাত পা বেঁধে হত্যা করে এই কথা জীবনে কখনো শুনিনি। সুন্দরবাবু কি যেন জবাব দিতে যাচ্ছিলেন, কিন্তু আচম্বিতে সবাইকে স্তম্ভিত করে নারী কণ্ঠে জেগে উঠল এমন এক অস্বাভাবিক তীব্র কান্না, যা বিদীর্ণ করে দিল যেন সমস্ত আকাশকে। সে কান্না থামতে না থামতেই আর এক দিক থেকে জেগে উঠল আর এক নারীর তীব্র ও তীক্ষ্ণ ক্রন্দন। তারপর নানা দিক থেকে তেমনই চিৎকার করে কান্না ধরল নানা নারী কণ্ঠ। আরম্ভ হলো এবার খল খল করে অট্টহাসির পালা। নানা দিকে নানা স্বরে নানা নারী অট্টহাসি হাসতে লাগলো, হা 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 হা, হি 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 হি, হো 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 হো। এমন ভয়াবহ ও বুকের রক্ত জল করা সেই অভাবিত অট্টহাসি যে কবরের মরাও যেন চিরনিদ্রা ভুলে কফিনের মধ্যে ছটফট ছটফট করে ওঠে। 2 কানের উপরে প্রাণপণে হাত চেপে সুন্দরবাবু ধূপ করে বসে পড়লেন, তার মুখ রক্তহীন। বিমলবাবু, এসব কি? ভগবান জানেন। সত্যি কি এটা তাহলে ভুতুড়ে দ্বীপ? আমি ভূত মানি না। তাহলে কারা কাঁদলো, কারা হাসছে এরকম? আমিও আপনাকে ঠিক এই প্রশ্নটাই করতে পারি, কিন্তু এই প্রশ্নের উত্তর তো আমার কাছে নেই। ও হাসি কান্নার অর্থ বুঝতে না পারলেও একটা বিষয় বেশ বুঝতে পারছি। কি? জয়ন্তবাবু, লক্ষ্য করুন, যারা হাসছে তারা কিন্তু আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে আসছে। ঠিক তো, এতক্ষণ তো এটা আমি খেয়ালে আনিনি। সুন্দরবাবু তাড়াতাড়ি উঠে পালানোর চেষ্টা করলেন। খপ করে তার হাতখানা ধরে ফেলে জয়ন্ত বলল, কোথায় যাচ্ছেন? আমি দ্বীপ ছেড়ে এক্ষুনি পালিয়ে যাব। ঝাঁপ খাবো আমি, এই ঠুপ করে মাছ সমুদ্রে ঝাঁপ খাবো। আরে থামুন মশাই, পাগলামি করবেন না। এখান থেকে চলে গেলে মৃত্যু আপনার অনিবার্য। মৃত্যু যে অনিবার্য সেটা আমি বুঝতেই পেরেছি, কিন্তু আমি যক্ষিণীদের খপ্পরে পড়তে রাজি নই আপু। যক্ষিণীর নিকুচি করেছে। জয়ন্তবাবু চলুন, আমরা ওই ছোপটার ভিতরে গিয়ে বসি। পিছন থেকে আমাদের পৃষ্ঠ রক্ষা করবে ওই বাঁশ ঝাড়। কুমার, কেস থেকে ওই মেশিন গানটা বার করো। যথা সময় ওটাকে চালনা করবার ভার তোমারই উপরে রইল। বাহা, তুই ভ্যাবা চাকা খেয়ে কান খাড়া করে কি শুনছিস? তুইও কি সুন্দরবাবুর মতো ভয় পেয়েছিস নাকি? না না না, ভয় নয়, ভয় নয়। তুই বোধহয় একটু অবাক হয়েছিস, তাই না? আর অবাক তো হওয়ারই কথা। আয় আয় আয়, তুই আমার পাশে এসে বস। হঠাৎ থেমে গেল।
খলখল খিলখিল অট্ট হাসির কনসার্ট। উত্তর দিকের জঙ্গল ভেদ করে মাঠের উপর দেখা দিল একদল লোক। খানিকটা এগিয়ে আসতেই ধবধবে পূর্ণিমায় বোঝা গেল সংখ্যায় তারা 25 জন, প্রত্যেকের হাতেই একটা করে বন্দুক। দেখলেই বোঝা যায় তারা চিনেম্যান। ওরা আমাদের দিকে আসছে। আসুক, হতভাগারা জানে না আমরা কি অস্ত্র নিয়ে ওদের অভ্যর্থনা করব। ওদের আরো কাছে আসতে দিন, তারপর যেই মাঠের মাছ পড়াবার আসবে ঠিক তখনই শুরু হবে আমাদের মেশিন গান আর অটোমেটিক রাইফেলের অশ্রান্ত রুদ্র সঙ্গীত। এক বেটাকেও পালিয়ে যেতে দেবো না। নিজের নিজের বন্দুক উঁচিয়ে লোকগুলো দ্রুত পদে এগিয়ে আসতে লাগল। তারা বুঝতে পেরেছিল বিমলরা আশ্রয় নিয়েছে ঝোপের ভিতরে। সবাই লক্ষ্য স্থির করো, চালাও গুলি। পর মুহূর্তে যে কাণ্ড শুরু হলো, শত্রুরা তা একেবারেই আশা করতে পারেনি। কুমারের মেশিন গান এবং অন্য সকলের অটোমেটিক রাইফেল ধারাবাহিক তপ্ত বুলেট প্রেরণ করতে লাগলো ঝাঁকে ঝাঁকে। 25 জন লোক আক্রান্ত হলো যেন 100 জনের তারা। শত্রুরা উত্তরে কয়েকটা বন্দুকের আওয়াজ করল বটে, কিন্তু সে ক্ষীণ চেষ্টা মাত্র। এদিক থেকে হচ্ছে যেন ঝড়ের সঙ্গে গুলির পর গুলি বৃষ্টি। তার সামনে দাঁড়াবার বা অগ্রসর হওয়ার চেষ্টাও হচ্ছে পাগলামির সামিল। এমন অভাবিত এবং সাংঘাতিক আক্রমণের জন্য শত্রুরা প্রস্তুত ছিল না। তারা বেগতিক দেখে মিনিট খানেকের মধ্যেই ছত্রভঙ্গ হয়ে করল দিক বিদিক জ্ঞান শূন্যের মতো পালানোর চেষ্টা। কিন্তু পালানো নিরাপদ নয়। খোলা মাঠ, গা ঢাকা দেওয়া যায় এমন কোনো গাছ বা ঝোপঝাপের আড়াল পর্যন্ত নেই। পালাতে পালাতেও তাদের অনেকে গুলিবিদ্ধ হয়ে মাটির উপরে হাত পা ছড়িয়ে এদিকে ওদিকে লুটিয়ে পড়ল। শেষ পর্যন্ত মেশিন গানকে ফাঁকি দিতে পারল মাত্র 3-4 জন লোক। যাকে দলের সর্দার বলে মনে হয়েছিল, বিমল প্রথমেই তাকে পেড়ে ফেলেছিল অব্যর্থ লক্ষ্যে। সে দৌড়ে তার কাছে গিয়ে উপস্থিত হয়ে দেখল লোকটা তখনও মরেনি বটে, কিন্তু বেশিক্ষণ আর বাঁচবেও না। লোকটাকে বুড়ো বলা চলে, কিন্তু তার মাথার চুল পাকলেও দেহ যুবকের মতো জোয়ান। অতি কষ্টে কোনো রকমে 2 হাতে ভর দিয়ে বসে অল্প একটু হেসে লোকটা ইংরেজিতে বলল, লিভ মি অ্যালোন, ছেড়ে দাও, লিভ মি। কে তুমি? বলছি আমার নাম স্যামসন। মরবার সময় কিছু লুকোবো না, কিন্তু আগে একটু জল দাও, একটু জল। জল পান করে লোকটা যা বলল তার সারমর্ম হচ্ছে এই: সে বংশানুক্রমে বোম্বেটে। তার পূর্বপুরুষরাও চীন সাগরে জলদস্যুতার দ্বারা জীবিকা নির্বাহ করত। তারা বহুকাল থেকেই গোপনে সারাঙ্গিনী দ্বীপে বাস করে আসছে। এই দ্বীপ সম্বন্ধে এ অঞ্চলের বাসিন্দাদের কুসংস্কার আছে বলে এখানে কেউই ভরসা করে আসতে চাইত না। তারাও আত্মগোপন করবার এই সুযোগ ত্যাগ করেনি, বরং কুসংস্কার যাতে আরও বদ্ধমূল হয়ে ওঠে তারা বরাবরই সেই চেষ্টা করেছে। তাদের দলভুক্ত কয়েকজন চীনা স্ত্রীলোক রাত্রে দ্বীপে বসে গান গাইত বা হাসত বা কাঁদত। তা সত্ত্বেও মাঝে মাঝে দুঃসাহসী লোকরা দ্বীপে এসে উঠেছে, কিন্তু কেউই প্রাণ নিয়ে আর ফিরে যায়নি। লোকগুলো যে দ্বীপে আসে গুপ্তধনের লোভে, এ কথা তারাও জানে, কিন্তু এখানে গুপ্তধন আছে এটা তারা বিশ্বাস করে না। কারণ তন্ন তন্ন করে খুঁজেও এখানে কোনো গুপ্তধনই পাওয়া যায়নি। খানিকক্ষণ পরেই স্যামসনের মৃত্যু হল। তাহলে আমাদের পেটের পিলে চমকেছে নিতান্ত অকারণে।
পেতনিদের হাসি কান্না, যক্ষিণীদের গান, এই ভুতুরে দ্বীপের সবই কি থাপ্পাবাজি? আমার বিশ্বাস সারাঙ্গিনীর গুপ্তধন হচ্ছে এই রকম একটা বাজে রূপকথা। দেখা যাক আপনার বিশ্বাস অভ্রান্ত কিনা। ধীরে ধীরে সকাল হলো। কি একখানা কেতাবে পড়েছিল, বনবাসী আদিম মানুষদের সর্বপ্রথম দেবতা ছিলেন নাকি সূর্যদেব। আমারও আজ সূর্যকে দেবতা বলে মেনে উপাসনা করতে ইচ্ছা হচ্ছে। আজকে সূর্য অস্ত যাওয়ার আগেই আমি এই দ্বীপ ছাড়তে চাই। ওই সময়ের মধ্যে যদি গুপ্তধনের সন্ধান না মেলে, তাহলে আমি পিত্তান দেব। আবার এখানে রাত্রিবাস অসম্ভব, অসম্ভব। বেশ, তাহলে সময় থাকতে তাড়াতাড়ি পা চালিয়ে আসুন। সকলে আবার সেই নারকেল এবং বাঁশ ছাড়ের কাছে গিয়ে দাঁড়ালো। পাবলো ম্যাপের কথাগুলো নিশ্চয়ই আবিষ্কার করে ফেলেছিল। আমার মতে ম্যাপের এই এক এক সংখ্যা দিয়ে বোঝানো হয়েছে এক এক গজ বা ফুট। আচ্ছা, আগে গজের হিসেবেই অগ্রসর হওয়া যাক। সফল না হলে পরে ফুটের হিসেব গ্রহণ করলেই চলবে। প্রথমে আছে উত্তরে 1 থেকে 20 পর্যন্ত। কুমার, কম্পাসটা আমাকে দাও। হ্যাঁ, এই হচ্ছে ঠিক উত্তর দিক। এখান দিয়ে আমাদের 20 গজ অগ্রসর হতে হবে। সকলে হিসেব করে মেপে পা ফেলে এক জায়গায় গিয়ে দাঁড়ালো। এবার ঠিক পূর্ব দিকে, হ্যাঁ, পূর্ব দিকে 200 গজ যাওয়া চাই। এই হলো পূর্ব দিক, আসুন। কিন্তু আমাদের পথের ঠিক উপরেই যে গাছপালা আর ঝোপঝাড় রয়েছে। আমার বিশ্বাস ম্যাপে সংকেতগুলো লেখবার পরে ওই গাছ আর ঝোপগুলো জন্মেছে। ঠিক তাই, কিন্তু বাধাগুলো এড়িয়েও আমরা চুলচেরা হিসেবটা ঠিক রাখতে পারব। সকলে 200 গজ পার হলো। এইবারে পূর্ব দক্ষিণ কোণে 50 গজ পর্যন্ত চলুন। 50 গজ পর্যন্ত এগোবার পর সুন্দরবাবু বললেন, আরে সামনেই যে পাহাড়, এগোতে গেলেই মাথা যাবে ঠুকে। এবার কি হবে? ম্যাপ কি বলছে? কি ম্যাপ বলে 58 গজ পর্যন্ত উপর দিকে উঠতে হবে। এই তো সামনেই পাহাড়ে উঠবার পথ। উঠুন উঠুন। সকলে হিসেব করে পাহাড়ের উপরে উঠে যথাস্থানে গিয়ে দাঁড়ালো। পাহাড়ে পথটা আবার উপরে উঠে গিয়েছে, কিন্তু ম্যাপ বলছে আমাদের নিচের দিকে 35 গজ নেমে যেতে হবে। এই তো বাঁ পাশ দিয়ে একটা সরু পথ নেমে গিয়েছে উপত্যকার দিকে। আমাদের হিসেব কিন্তু ভুল হয়নি, সব হুবহু মিলে যাচ্ছে। জয় মা কালী, শেষ পর্যন্ত মুখ রেখো মা। 33 গজ পর্যন্ত নেমে পাওয়া গেল একটা কাঁটা ঝোপ। তার ভিতরে ঢুকবার কোনো উপায় নেই। ও ঝোপটাও নিশ্চয়ই প্রাচীন নয়। কুমার, অস্ত্রশস্ত্র সব নিয়ে এসো। সকলে মিলে ঝোপটাকে চটপট কেটে ফেলি। ঝোপটাকে কেটে ফেলতে বেশিক্ষণ লাগলো না। বাকি 2 গজ এগিয়ে যাওয়ার পর নিচের দিকে তাকিয়ে বিমল মাথা চুলকোতে চুলকোতে বলল, এটা কি হলো? এখানে পাহাড়ের নিরেট পাথর ছাড়া তো আর কিছুই নেই। হায় মা কালী, এ কি করলি রে মা? পাহাড়ের ওপরে তুলে একবারে পাতালে বসিয়ে দিলি। জয়ন্তবাবু, সব তো মিলল, কিন্তু শেষ হিসেবটা মিলছে না কেন? আরে আমিও তো কিছুই বুঝতে পারছি না। আমার একটা সন্দেহ হচ্ছে। কি? হিসাবে বোধহয় ভুল হয়নি, কিন্তু মনে রেখো, স্পেনীয় জলদস্যুরা এই অঞ্চলে অত্যাচার করত 3-4 শতাব্দী আগে। সে কতকাল আগের কথা, কত যুগের কত ধুলো মাটি কাঁকড় পুরু হয়ে জমে আছে এখানে। আমরা তা অনায়াসই কল্পনা করতে পারি। শত শত বর্ষার জলে ভিজে তারপর 3-4 শতাব্দীর রোদে পুড়ে সেই ধুলো মাটি কাঁকড় আজ হয়ে উঠেছে পাহাড়ের মতন কঠিন। তার তলায় এখানকার সব রহস্য হয়তো একেবারেই চাপা পড়ে গিয়েছে। কুমার, তোমার কথাগুলো যুক্তিসঙ্গত বলেই বোধ হচ্ছে। উত্তম, সবকিছুর জন্যই আমরা প্রস্তুত রয়েছি। নিয়ে এসো ডিনামাইট স্টিকটা। জয়ন্তবাবু, আপনারা খানিক তফাতে নিরাপদ ব্যবধানে গিয়ে দাঁড়ান। আমরা এক্ষুনি আপনাদের সঙ্গে যোগ দেব।
জয়ন্তরা সরে গেল। কুমার ডিনামাইট এগিয়ে দিল। যেখানে একটু আগে ঝোপটা ছিল সেখানে ডিনামাইট রেখে বিমল তার পলিতায় করল অগ্নিসংযোগ। তারপর তারাও দৌড়ে দূরে গিয়ে দাঁড়ালো। ফাটল ডিনামাইট। ভীষণ শব্দের সঙ্গে কেঁপে কেঁপে উঠল পাহাড়টা, যেন আকাশ শিউরে উঠল। বাতাস হয়ে গেল স্তম্ভিত। আশা নিরাশার স্বপ্ন দেখতে দেখতে সকলে আবার ছুটে গেল সেইখানে। হে কুমার, ফুলচন্দন পড়ুক তোমার মুখে, একেই বলে ক্ষুরোদার বুদ্ধি। বোরের চালে কিস্তিমাত, ধন্য কুমার, তুমি ধন্য। ডিনামাইটের প্রতাপে যেখানে ঝোপ ছিল সেখানে পাহাড়ের খানিকটা অংশ ভেঙে উড়ে গিয়েছে এবং বেরিয়ে পড়েছে একটা অন্ধকার গুহার মুখ। গুহার মুখ থেকে নিচের দিকে নেমে গিয়েছে সংকীর্ণ এক সার সিঁড়ি। গুহার ভেতরে নিশ্চয়ই বাস করছে অন্তত 3 শতাব্দী পুরাতন নিবিড় অন্ধকার। আমাদের এখন গোটা 2 পেট্রোলের লণ্ঠন জ্বালাতে হবে। বিমল ও কুমার পেট্রোলের উজ্জ্বল লণ্ঠন নিয়ে গুহার সিঁড়ি দিয়ে নেমে গেল নিচের দিকে। তাদের আগে আগে বাঘা এবং তাদের পরে যথাক্রমে জয়ন্ত, মানিক ও সুন্দরবাবু। সিঁড়ি শেষ হল। সামনেই আসলো গুহা। আকার তার মাঝারি। কয় শতাব্দী পরে হঠাৎ বিদ্যুতের মতো তীব্র আলোকের আঘাতে অতীতের নিরন্ধ্র অন্ধকার যেন আহত হয়ে মৌন আর্তনাদ করে অদৃশ্য হয়ে গেল কোথায় কে জানে। প্রথমেই দৃষ্টি আকর্ষণ করল এক ধারণাতীত বীভৎস দৃশ্য। নরকঙ্কাল, নরকঙ্কাল আর নরকঙ্কাল। গুহার চারদিকেই নরকঙ্কাল। শুভ্রতা সুন্দর, কিন্তু কঙ্কালের শুভ্রতা যে এত বীভৎস হতে পারে সেটা তারা আগে কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। গুহার পাথুরে মেঝের উপরে পড়ে রয়েছে রাশিকৃত কঙ্কাল, কেউ চিত হয়ে, কেউ উপুর হয়ে, কেউ পাশ ফিরে, কেউ বা গুটিসুটি মেরে জড়সড় হয়ে। এবং কোথাও বা একটা কঙ্কালের উপরে লম্বমান হয়ে আছে আর একটা কঙ্কাল। কোনো কোনো কঙ্কাল পা ছড়িয়ে বসে আছে দেওয়ালে ঠেস দিয়ে। তাদের মুন্ডুগুলো খসে পড়ে আছে গুহাতলে। সুন্দরবাবু, এই হলো সেই যক্ষিণীরা। আহারে, অভাগীর দল। সারাঙ্গিনী এদের এখানে ফেলে রেখে গুহার মুখ বন্ধ করে চলে গিয়েছিল, আর এরা এই অন্ধকারে অনাহারে তিলে তিলে ছটফট করতে করতে আত্মসমর্পণ করেছিল দারুণ মৃত্যু যন্ত্রণার কোলে। এতদিন বদ্ধ গুহায় থেকে বেরুতে না পেরে তাদের অন্তিম নিঃশ্বাস এখনো হয়তো বন্দী হয়ে আছে এইখানেই। আজ জীবন্ত আমাদের শ্বাস প্রশ্বাসের সঙ্গে মিলন হলো তাদের অন্তিম নিঃশ্বাসের। ওহ, কি ভয়ানক, কি ভয়ানক বিভৎস! অনেক বাবু, আর আর বলো না, আর বলো না। আমি 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 আর সহ্য করতে পারছি না। উফ, আমি আর সহ্য করতে পারছি না। গুহার ভিতরে এক ধারে ছিল 10টা বড় বড় সেকেলে সিন্দুক। বিমল একে একে গোটা চারেক সিন্দুকের ডালা খুলে ফেলল। প্রত্যেকটাই পরিপূর্ণ। কোনোটায় রয়েছে নানা দেশি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, কোনোটায় রয়েছে রকম রকম মূল্যবান রত্ন, কোনোটায় রয়েছে খাঁটি সোনার বাসন কোসন, এবং কোনোটাতে বা রৌপ্য নির্মিত অনেক রকম জিনিস। কুমার, আর কোনো সিন্ধু খোলবার শক্তি নেই আমার। যা দেখছি, এত ঐশ্বর্য একসঙ্গে দেখবার কল্পনাও কোনোদিন করিনি। এখানকার সব ঐশ্বর্যের সঙ্গে মাখানো রয়েছে অসংখ্য হতভাগ্যের অশ্রুধারা। এ ঐশ্বর্য বিষাক্ত। না, আর কিছু দেখবার ইচ্ছা আমার নেই। মনে হচ্ছে আমিও এখনই পাগল হয়ে যাব, একেবারে পাগল হয়ে যাব আমি। আমি আর পাচ্ছি না, আর পাচ্ছি না। গুপ্তধন এমন ভয়ঙ্কর?
চলুন চলুন আমরা এখান থেকে পালিয়ে যাই। ঠিক বাইরে আছে অম্লান সূর্যালোক, পবিত্র, স্বাস্থ্যকর। শীঘ্র চলুন, এই ঐশ্বর্যময় নরকের মধ্যে বন্ধ হয়ে আসছে আমার শ্বাস প্রশ্বাস। আমাদের গল্প ফুরলো, নোটে গাছটি মুড়লো। তাহলে আজ আসি, আবার আসবো পরের বুধবার ঠিক রাত 9:30 নতুন একটি গল্প নিয়ে টক থিয়েটারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেনমেন্ট।